সালামু আলাইকুম। উইকলি জিকে হাইলাইটসের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের সিজন 2 এর এপিসোড 9। আজকের এই পর্বে আপনাদের সাথে থাকছে আমি মোহাম্মদ আসিফুর রহমান এবং সরাসরি আজকে আমরা আলোচনায় চলে যাই। তো প্রথমেই আমাদের যে আলোচনাটি আসবে প্রত্যেক দিনের মতো আজকেও আমরা প্রথমে জাতীয় বিষয়াবলী নিয়ে কথা বলবো। দেখা যাক গত সপ্তাহে জাতীয় বিষয়াবলীর মধ্যে কোন কোন বিষয়গুলো আলোচনার দাবি রাখে। আমরা দেখতে পাচ্ছি এখানে একটি বুকলেটের ছবি দেখা যাচ্ছে। বুকলেটের বাংলা আমরা পুস্তিকা বলতে পারি, ছোট বই। তো আমরা দেখেছি যে অন্তর্বর্তীকালীন যে সরকার তারা একটি বুকলেট প্রকাশ করেছে, যেটিতে মূলত সংস্কার বিষয়ক আলোচনাগুলো করা হয়েছে এবং এই পর্যন্ত অর্থাৎ 15 জুন পর্যন্ত তারা কোন কোন বিষয়ে সংস্কার করতে সম্মত হয়েছে বা নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সেই জিনিসগুলো এই বুকলেটে প্রকাশ করা হয়েছে। এবং গত সপ্তাহে আমরা আসলে এই বিষয়টি দেখতে পেয়েছি যে তারা একটা বুকলেট করে প্রকাশ করার চেষ্টা করেছে যে কোন কোন বিষয়ে সংস্কারে তারা ঐকমত্য পোষণ করেছে বা নীতিগত জায়গায় তারা একমত হতে পেরেছে এই সংস্কারগুলো করা প্রয়োজন। তো আমরা জানি যে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার তারা 2024 সালের 8 অগাস্ট তারা ক্ষমতা গ্রহণ করেছিল এবং এর মধ্যে কিন্তু একটা দীর্ঘ সময় পার হয়েছে। এই সময়টাতে আসলে সংস্কার নিয়ে অনেক আলোচনা করা হয়েছে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কিন্তু সংস্কারের একটা জনদাবি এবং গণদাবির প্রেক্ষিতে তারা দেখা যাচ্ছে যে 48টি বিষয়ে সংস্কার করা হয়েছে বা সংস্কারের কাজ প্রক্রিয়াধীন, এটি এই বুকলেটে প্রকাশ করা হয়েছে। এবং এখানে কিছু গুরুত্বপূর্ণ জায়গাগুলো কথা তুলে ধরা হয়েছে, যেমন বিচার ব্যবস্থায় আমাদের 4টি সংস্কারের কথা তুলে ধরা হয়েছে এই বুকলেটে। এবং এর মধ্যে একটা ছিল যে আসলে যারা বিচারপতি আছেন বা আইনজীবী আছেন তাদেরকে নিয়োগ দেওয়ার কি প্রক্রিয়া হবে, সেই প্রক্রিয়া কিন্তু এই যে সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ অধ্যাদেশ 2025 সেটিও এখানে আলোচনা করা হয়েছে যে সুপ্রিম কোর্টের যে বিচারক নিয়োগ দেওয়া হবে সেটি আসলে কোন প্রক্রিয়ায় দেওয়া হবে এবং তাকে আসলে নির্বাচিত করবেন কে, তাকে নিয়োগ দিবেন কারা, এই জিনিসগুলো এখানে আলোচনা করা হয়েছে। তো যেহেতু এখানে বুকলেটটি প্রকাশ করা হয়েছে এবং এটা একটা ইউনিক উদ্যোগ, এই জিনিসটা আমাদেরকে জেনে রাখতে হবে। 48টার কথা এখন পর্যন্ত বলা হয়েছে, সামনে আরও সংস্কার হবে, সেটা একটা চলমান প্রক্রিয়া, সেগুলো নিয়েও এখানে আলোচনা করা হয়েছে। আপাতত আমরা এই জিনিসগুলো জানতে পারি। তাছাড়া এই যে বিদ্যুৎ এবং জ্বালানি যে খাত রয়েছে সেখানে আরও 6টা সংস্কারের কথা এই বুকলেটে আলোচনা করা হয়েছে। তো এই গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো আছে যে কোন খাতে কয়টা এবং টোটাল কয়টা সেটা আমরা জেনে রাখতে পারি। আমরা যদি সামনের দিকে চলে যাই তাহলে একটা গুরুত্বপূর্ণ টপিক আমরা দেখতে পারবো যে জাতিসংঘের একটা কনভেনশনে বাংলাদেশ কিন্তু সাইন করেছে এবং বাংলাদেশ জাতিসংঘের যে কনভেনশনগুলোতে সাইন করে সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এবং দীর্ঘ সময় ধরে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ থাকে। যেমন গত বছরই আমরা গুম যে কনভেনশন রয়েছে, গুম সনদ, সেটাতে সাইন করেছি জাতিসংঘের। এইবার দেখা যাচ্ছে যে সাউথ এশিয়া বা দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে বাংলাদেশ কিন্তু জাতিসংঘ যে পানি কনভেনশন রয়েছে সেখানে সাইন করেছে 20 জুন। এখানে তারিখটাও খুব গুরুত্বপূর্ণ, 20 জুন 2025 আনুষ্ঠানিকভাবে প্রোটেকশন অ্যান্ড ইউজ অফ ট্রান্সবাউন্ডারি ওয়াটার সোর্সেস অ্যান্ড ইন্টারন্যাশনাল লেকস ইউএন ওয়াটার কনভেনশন যেটা রয়েছে সেটায় বাংলাদেশ কিন্তু যোগদান করেছে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ধাপ, কারণ আনুষ্ঠানিকভাবে এই দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ প্রথম এই কনভেনশনে যোগদান করলো। এবং এর আগে আমরা দেখেছি যে সিটিবিটি যে চুক্তি ছিল সেখানেও কিন্তু বাংলাদেশ প্রথম সাইন করেছে। যেই জায়গাগুলোতে বাংলাদেশ প্রথম সাইন করেছে সেই জিনিসগুলো বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশ বিষয়াবলীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি আমাদের যেটা জেনে রাখতে হবে সেটা হচ্ছে যে বিশ্বের এখন পর্যন্ত বাংলাদেশকে সহ 56টা দেশ এই কনভেনশনে সাইন করেছে এবং এই কনভেনশনে মূলত কি নিয়ে আলোচনা করা হয়, যে ট্রান্স বাউন্ডারি আন্তঃসীমান্ত যেই নদীগুলো আছে, লেক আছে, অর্থাৎ পানি সংক্রান্ত এমন বিষয়গুলো যেগুলো বিভিন্ন দেশের সীমান্তকে কেন্দ্র করে ঘটে, সেগুলো নিয়ে কিন্তু এই ট্রান্স বাউন্ডারি যে কমিশনটা আছে, কনভেনশন আছে, তারা আলোচনা করে। সেগুলোর যদি কোনো বিবাদ থাকে সেগুলো তারা মীমাংসা করে এবং আদার যে অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলো করে থাকে। তো বাংলাদেশ যেহেতু এখানে প্রথম জয়েন করেছে এটা খুব গুরুত্বপূর্ণ এবং 56তম দেশ হিসাবে জয়েন করেছে এটাও গুরুত্বপূর্ণ। এবং ডেল্টা রাষ্ট্র হিসেবে বলা হচ্ছে গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা এই 3টা সহ বাংলাদেশে আন্তঃসীমান্ত নদী আছে 57টি। এটি কিন্তু
প্রায় সময় আমাদেরকে হচ্ছে পড়তে হয় যে বাংলাদেশের 57টি আন্তঃসীমান্ত নদী রয়েছে, এর মধ্যে ভারতের সাথে 54টি রয়েছে, মায়ানমারের সাথে 3টি রয়েছে। সো এই জিনিসগুলো কিন্তু আমরা জেনে রাখতে হবে। এবং ডেল্টা রাষ্ট্র আসলে কি? ডেল্টা মানে হচ্ছে বদ্বীপ। আমরা জানি বাংলাদেশ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ, হ্যাঁ? এবং এখানে বলা হচ্ছে যে গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা এই 3টা খুব গুরুত্বপূর্ণ নদী এবং এটা খুব মানে সিগনিফিক্যান্ট। এই কারণে এই 3টাকে একসাথে বলা হচ্ছে জিবিএম। এবং বর্তমানে একাডেমিয়াতেও এই গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা, জিবিএম নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে, এগুলো নিয়ে অনেক গবেষণা হচ্ছে। এবং এইটা বাংলাদেশ রাষ্ট্রের যে বর্তমান অবস্থান, এই নদীগুলোর কারণে এইটা স্ট্র্যাটেজিক্যালি বা হচ্ছে সিগনিফিক্যান্টভাবে বাংলাদেশ রাষ্ট্রের যে গুরুত্ব এটা কিন্তু বাড়িয়ে দিচ্ছে। তো এখান থেকে আমাদের যে মেইন টেকওয়ে সেটা হচ্ছে যে আমরা পানি কনভেনশনে সাইন করলাম 20 জুন 2025-এ এবং প্রথম রাষ্ট্র হিসেবে যেহেতু করেছি, এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং গুরুত্ব দেওয়ার দাবি রাখে। এবং সামনে এখানে আসলে এই চুক্তির সামনের যে ধাপগুলো সেগুলোও আমাদের দেখে রাখা প্রয়োজন যে সামনে আসলে পদক্ষেপগুলো কি হচ্ছে। এর পরবর্তীতে যদি আমরা যাই, আমরা জানি যে 2009 সালে বাংলাদেশের আমরা জাতিগতভাবে আমরা যদি চিন্তা করি, আমাদের একটা বিরাট ক্ষতির সম্মুখীন আমরা হয়েছি এবং একটা শক কিন্তু 2009 সালে আমরা দেখেছিলাম যে বিডিআর বিদ্রোহ হয়েছিল এবং সেখানে বিডিআর বিদ্রোহের ফলাফল হিসেবে আমরা পিলখানা হত্যাকাণ্ড দেখতে পেয়েছি। তো এতদিন ধরে এই জিনিসটি নিয়ে আলোচনা করা হচ্ছিল যে আসলে এটার সঠিক সুষ্ঠু তদন্ত হয়েছে কিনা। এটা একটা বিশাল প্রশ্নবোধক চিহ্ন আসলে ছিল। আমরা দেখেছি যে 5 অগস্ট পরবর্তী সময়ে পুনরায় যে বিডিআর হত্যাকাণ্ড রয়েছে সেটি নিয়ে আলোচনায় আবার এসেছে এবং এটাকে পুনর্তদন্ত করার একটি প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে। তো আমরা এখান থেকে একটু কিছু টেকওয়ে নিব, কারণ হচ্ছে যে গত সপ্তাহে এটারই একটা সংবাদ সম্মেলন হয়েছে এবং সেখানে এই হত্যাকাণ্ড সম্পর্কে কিছু জিনিস বলা হয়েছে। একটা জাতীয় স্বাধীন কমিশন গঠন করা হয়েছে, সেই কমিশন সম্পর্কে আমাদেরকে একটু জানতে হবে। তার আগে আমরা একটু ব্যাকগ্রাউন্ড জেনে নিই। বর্তমানে বাংলাদেশের যে বর্ডার গার্ড ফোর্স, তার নাম হচ্ছে বিজিবি, বর্ডার গার্ড বাংলাদেশ। এটা 2010 পূর্ববর্তী সময়ে এইটা বিডিআর নামে পরিচিত ছিল, অর্থাৎ বাংলাদেশ রাইফেলস নামে পরিচিত ছিল। কিন্তু সেখানে একটা মিউটিনি হয় 2009 সালে ফেব্রুয়ারি মাসে। সেই বিদ্রোহে দেখা যায় যে বাংলাদেশ সেনাবাহিনীর 57 জন চৌকস অফিসারকে হত্যা করা হয় এবং এটা নিয়ে বাংলাদেশের ইতিহাসে একটা বড় প্রেক্ষাপট কিন্তু যুক্ত হয়েছে এবং এটা বারবার এই যে ইভেন্টটা কিন্তু বারবার কোয়েশ্চেন্ড হচ্ছে, বারবার এটার দিকে আঙুল তোলা হচ্ছে। এরপরে যে বিচারিক প্রক্রিয়াটি ছিল সেটি আসলে সুষ্ঠু ছিল কিনা সে নিয়েও প্রশ্ন হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে এটাকে আবার হচ্ছে নতুন করে দেখার একটা সুযোগ তৈরি হয়েছে এবং সেই জায়গায় আমরা দেখছি যে গত সপ্তাহে এটার যেই কমিশন ছিল, জাতীয় স্বাধীন তদন্ত কমিশন, তারা একটি সংবাদ সম্মেলন করেছে। সেখানে তারা কিছু টেকওয়ে দিয়েছে যে বিডিআর সদর দপ্তরে যে হত্যাকাণ্ড হয়েছে এটাকে তারা দীর্ঘমেয়াদী ষড়যন্ত্রের ফল হিসেবে দেখার চেষ্টা করছেন, যে একটা দীর্ঘমেয়াদী ষড়যন্ত্রের ফল ছিল। কিন্তু এখান থেকে আমরা যে জিনিসগুলো নেওয়ার চেষ্টা করব সেটা হচ্ছে যে এই যে কমিশন, এই কমিশনের আসলে সভাপতিকে, ওনার নাম হচ্ছে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আ.ল.ম ফজলুর রহমান। তো ওনার নেতৃত্বেই এই সংবাদ সম্মেলনটি হয় এবং এই যে কমিশন, তারা এখন পর্যন্ত 158 জনের সাক্ষাৎকার নিয়েছে। তারা বলছেন যে এখনো 50 জনের সাক্ষাৎকার নেওয়া বাকি এবং এইটার সাথে সম্পৃক্ত 8 জনের হচ্ছে রাজনীতিবিদ, যারা 8 জন রাজনীতিবিদ তাদেরও জবানবন্দি নেওয়া হয়েছে এবং এটার ফলাফল হিসেবে তারা বলছেন যে বিভিন্ন মানুষের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, যারা দেশ থেকে এখন আর দেশ ত্যাগ করতে পারবেন না, এরকম 33 জনের কথা বলা হয়েছে। এবং তারা যেটা তাদের যে ফাইন্ডিংস সেখানে তারা তুলে ধরছেন যে এটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া ছিল এবং আসলে যেই জিনিসগুলোকে বলা হয় যে এটার মূলে ছিল, ব্যাপারটা আসলে এরকম না। যখনই বিডিআর হত্যাকাণ্ড বা পিলখানার কথা চলে আসবে তখনই এটার যেই আশেপাশে যে কনটেক্সটগুলো আছে, বলা হয়ে থাকে যে অপারেশন ডাল ভাত নামে একটা অপারেশন থেকে এটা শুরু হয়েছে, সেটা আমরা একটু জেনে রাখতে পারি। এগুলো আমাদের জাতিগত যে হিস্ট্রি সেটা জানার জন্য খুব গুরুত্বপূর্ণ। এবং এই যে যেই জায়গায় হত্যাকাণ্ডটি হয়েছে সেটির নাম হচ্ছে পিলখানা। পিল শব্দের অর্থ হাতি এবং বলা হয়ে থাকে যে প্রাচীন ঢাকায় যখন রাজারা ছিলেন, মোগল সম্রাটরা যখন ছিলেন, তখন এই অঞ্চলটাতে তাদের হস্তি বাহিনী বা তাদের যে হাতিগুলো এখানে রাখা হতো, এই কারণে এই জায়গাটার নাম হচ্ছে পিলখানা। সো ব্যাকগ্রাউন্ডগুলো যদি আমরা একটু জেনে রাখি, যে কোনো
অ্যাঙ্গেল থেকে যে কোনো জায়গায় যদি প্রশ্ন আসে আমরা সেগুলোকে ডিল করতে পারবো। এরপর আমরা একটু সামনের দিকে চলে যাই। আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা ডিগ্রি নিয়ে আমরা আলোচনা করছি, একটা পিএইচডি ডিগ্রি নিয়ে আলোচনা করছি। কিন্তু যদিও এটা মানে মনে হতে পারে যে একটা সাধারণ পিএইচডি ডিগ্রি নিয়ে কেন আসলে এখানে আলোচনা করা হচ্ছে, কিন্তু বাংলাদেশের ইতিহাসে এটা একটা গুরুত্বপূর্ণ মাইলফলক। কারণ বাংলাদেশের কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয় এত বছর ধরে আসলে পিএইচডি ডিগ্রি প্রদান করতে পারতো না। বাংলাদেশে যতগুলো পিএইচডি ডিগ্রি প্রদান করার ক্ষমতা ছিল সবগুলোই ছিল পাবলিক বিশ্ববিদ্যালয়ের। কিন্তু গত বছর আমরা দেখলাম যে একটা আইন করা হলো যে যারা প্রাইভেট বিশ্ববিদ্যালয় তারা চাইলেও আসলে পিএইচডি ডিগ্রি প্রদান করতে পারবে। কিন্তু সেখানে একটা প্রশ্ন তৈরি হলো যে তাহলে পিএইচডির যে গুণগত মান সেটি কি আসলে বাস্তবে থাকবে কিনা। কিন্তু সেই জায়গায় একটা গুণগত পরিবর্তন আমরা দেখতে পেলাম। আমরা দেখলাম প্রাইভেট ইউনিভার্সিটি হিসেবে ব্র্যাক প্রথম তার পিএইচডি যে প্রোগ্রামটি এটি চালু করলো, ব্র্যাক ইউনিভার্সিটি। এবং এই যে ব্র্যাক ইউনিভার্সিটি তার পিএইচডি প্রোগ্রামটি চালু করলো, এখানে যেন গুণগত মান ঠিক থাকে এই কারণে সে একা না, বরঞ্চ সে একটা কোলাবোরেশনের মধ্যে গেল। এবং কার সাথে কোলাবোরেশনে গেল? যুক্তরাজ্যের খুবই গুরুত্বপূর্ণ, খুবই নামকরা প্রাচীন একটি প্রতিষ্ঠান সোয়াস ইউনিভার্সিটির সাথে তারা কোলাবোরেশন করে একটি ডিগ্রি তারা চালু করলো। আমরা এই ডিগ্রিটা সম্পর্কে একটু জেনে রাখি যে যুক্তরাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান সোয়াস ইউনিভার্সিটি অফ লন্ডন এই যৌথভাবে তারা কিন্তু এই পিএইচডি ডিগ্রি চালু করেছে। এবং সোয়াস পৃথিবীতে সবাই এক নামে চেনে। এবং আমি নৃবিজ্ঞানের ছাত্র, নৃবিজ্ঞান বিভাগের ক্ষেত্রে সোয়াসের নৃবিজ্ঞান বিভাগকে কিন্তু খুবই গুরুত্ব দেওয়া হয়, কারণ তারা বলা হয়ে থাকে যে এটা ডিকলোনিয়ালাইজড একটা সিলেবাসে তারা পড়ায়। মানে অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ একটা ইউনিভার্সিটি, তার সাথে তারা হচ্ছে কোলাবোরেশন করলো। এবং যেই ডিগ্রিটা তারা চালু করলো সেটার নাম হচ্ছে পলিটিক্যাল ইকোনমি অফ ডেভেলপমেন্ট, অর্থাৎ উন্নয়নের যেই রাজনৈতিক বাস্তবতাগুলো আছে, রাজনৈতিক অর্থনৈতিক বাস্তবতা আছে, সেইটার উপরে তারা পিএইচডি ডিগ্রিটা চালু করলো। যেহেতু এটা উন্নয়ন সংক্রান্ত বা ডেভেলপমেন্ট সংক্রান্ত একটি কোর্স, তাহলে এটা তত্ত্বাবধানও করবে ব্র্যাকের ডেভেলপমেন্ট যেই সেক্টরটা যারা যেই প্রতিষ্ঠান দেখে থাকে, সেখানে আমরা দেখতে পাচ্ছি বিআইজিডি, অর্থাৎ ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট, তারা হচ্ছে এই ডিগ্রিটা তত্ত্বাবধান করবেন। এবং এখানে আমরা দেখেছি যে সব অংশীদার বা স্টেক হোল্ডার যাদেরকে আমরা বলি, এইটার উদ্বোধনের দিন সবাই মোটামুটি ছিল ওখানে। লন্ডনে থেকে জয়েন করেছেন হচ্ছে সোয়াসের যিনি উপাচার্য ছিলেন, বাংলাদেশে এখানে প্রোগ্রাম হয়েছে। সো এই প্রোগ্রামের পেছনে যাদের গুরুত্বপূর্ণ একটা অবদান ছিল, আমরা দেখতে পারবো যে সোয়াসের লন্ডন ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে চুক্তিপত্র যিনি স্বাক্ষর করেছেন উনি হচ্ছেন অ্যাডাম হাবিব, উনি সোয়াসের উপাচার্য। আর এই দিক থেকে তামারা হাসান আবেদ উনি কিন্তু হচ্ছে এখানে সাইন করেছেন, অর্থাৎ এই যে মেমোরেন্ডামটা রয়েছে বা তারা যে একসাথে কাজ করবেন এই দিক থেকে সাইন করেছেন তামারা হাসান আবেদ। তো তামারা হাসান আবেদ হচ্ছেন স্যার ফজলে হাসান আবেদের কন্যা আমরা বলতে পারি। এবং আমরা জানি যে ব্র্যাকের প্রতিষ্ঠাতা ছিলেন স্যার ফজলে হাসান আবেদ, এবং বাংলাদেশে হিউম্যানিটেরিয়ান এইড এবং বাংলাদেশে উন্নয়নমূলক কাজে কিন্তু ব্র্যাকের নামটা যতটা সামনে আসে তার থেকে বেশি সামনে চলে আসে কিন্তু ফজলে হাসান আবেদ স্যারের নাম, কারণ উনি ওনার হাত ধরেই ব্র্যাকের প্রতিষ্ঠা হয়েছে এবং ব্র্যাকের জন্য উনি আসলে আজীবন কাজ করে গেছেন। তো যেহেতু এই ডিগ্রিটা আসলে নতুন করে চালু হচ্ছে, প্রাইভেট ইউনিভার্সিটি প্রথম পিএইচডি ডিগ্রি দিচ্ছে, যে কোনো প্রথম আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তাই পরীক্ষা চলে আসতে পারে যে বাংলাদেশের প্রথম পিএইচডি ডিগ্রি প্রদানকারী প্রাইভেট ইউনিভার্সিটি কোনটি, বা কারা প্রথম প্রাইভেট ইউনিভার্সিটি হিসেবে পিএইচডি ডিগ্রি চালু করে। সেক্ষেত্রে অবশ্যই আমাদের ব্র্যাক ইউনিভার্সিটির নামটা মনে রাখতে হবে। তো এই পর্যায়ে যদি আমরা সামনের দিকে যাই, আন্তর্জাতিক বিষয়াবলিতে আমরা গত এক সপ্তাহ ধরে দেখেছি যে আন্তর্জাতিক পাতা মানেই হচ্ছে ইরান ইসরায়েল যুদ্ধ। সকালে এটা একদিকে মোড় নিচ্ছে, বিকালে আরেকদিকে মোড় নিচ্ছে। এবং সর্বশেষ যে খবর সেখানে আমরা দেখতে পেয়েছি যে ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইরান এবং ইসরায়েল তারা আলোচনার টেবিলে বসার জন্য সম্মত হয়েছে, এই ধরনের কথা ইউএস এর পক্ষ থেকে বলা হচ্ছে। যদিও আবার দেখা যাচ্ছে যে বাস্তবতা একটু ভিন্ন, তারা ঠিকই নিজেদের মধ্যে আক্রমণ চালিয়ে রেখেছে। তো এইটা আসলে খুবই কনফিউজিং একটা দিকে মোড় নিচ্ছে ইরান এবং ইসরায়েলের যে বাস্তবতা। ইসরায়েল যেভাবে চিন্তা করেছিল যে ইরানকে তারা আসলে খুব অল্পেই দমিয়ে ফেলতে পারবে, তাদের বড় বড় যেই
কমান্ডার রয়েছে তাদেরকে তারা মেরে ফেলেছে, এই ধরনের একটা চিন্তা তাদের ছিল। কিন্তু বাস্তবতা বা বাস্তব সমীকরণ পুরোপুরি ভিন্ন। দেখা গেল যে এই যুদ্ধটাতে আসলে স্ট্র্যাটেজিক্যালি ইরান খুবই আপার হ্যান্ড পেয়েছে এবং ইউএসএ এবং ইসরায়েল তাদেরকে বেশ ধরনের নাকানি চুবানি কিন্তু ইরান খাইয়েছে। শেষ ফলাফল হচ্ছে এইখানে এটা এসেছে যে এখন ডোনাল্ড ট্রাম্প দুই পক্ষকে আসলে সমঝোতার জন্য বলছেন এবং হাস্যকরভাবে দেখা যাচ্ছে যে অনেকেই আসলে আবার ডোনাল্ড ট্রাম্প যেহেতু এই দুই পক্ষকে সমঝোতায় বসতে বলেছেন, নোবেল শান্তি পুরস্কারের জন্য অনেকেই আবার ডোনাল্ড ট্রাম্পের নামও প্রস্তাব করে দিয়েছে। তো আমরা বর্তমান অবস্থাটা একটু দেখার চেষ্টা করি। বাস্তবতাটা হচ্ছে যে 12 দিন ধরে কিন্তু এই উত্তেজনা চলেছে এবং এখানে কিন্তু আমরা দেখেছি ইউএসএও আসলে হামলা করেছিল। কোথায় কোথায় ইউএসএ হামলা করেছিল সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। ইরানের প্রতি পশ্চিমা যে শক্তিগুলো আছে তাদের একটা অভিযোগ ছিল যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে। ইরান যদিও বারবার এটা বলে আসছে যে তারা যে পারমাণবিক ক্ষেত্রগুলো তৈরি করেছে সেগুলো আসলে অস্ত্রের জন্য নয়, সেগুলো শান্তিপূর্ণ প্রক্রিয়া তারা ব্যবহার করবে, সেগুলো শক্তি উৎপাদন যেমন বিদ্যুৎ বা অন্যান্য ক্ষেত্রে তারা ব্যবহার করে থাকবে, এই কারণে তারা ইউরেনিয়াম মজুত করছে। সো পারমাণবিক যখন শক্তি নিয়ে আলোচনা হয় এই ইউরেনিয়াম ধাতুটিও কিন্তু সামনে চলে আসে। পশ্চিমারা বারবার বলে এসেছে যে না, ইরান আসলে পারমাণবিক বোমা তৈরি করছে, ফলে তাকে আটকানো প্রয়োজন। এই কথা বলে এই পারমাণবিক ফ্যাসিলিটি ধ্বংস করতে হবে এটি বলে ইসরায়েল ইরানে আক্রমণ করে ফেলেছে। যদিও বোঝাই যায় যে তাদের যে চিন্তা ভাবনা সেটা আসলে পারমাণবিক শক্তি থেকে ইরানকে দূরে রাখা নয়, বরং মধ্যপ্রাচ্যে নিজেদের যে অবস্থান রয়েছে সেটি আরো দৃঢ় করা এবং তাদের যেই এত বছরের ইতিহাস রয়েছে মধ্যপ্রাচ্যে বিভিন্ন ধরনের ক্যাটাস্ট্রফি তৈরি করা, সেটাকেই প্রলং করার একটা বিষয় ছিল। তারা ইরানে হামলা করলো এবং এর কিছুদিন পরে আমরা দেখলাম যে ইরান 2 দিন সময় নিল। 2 দিন সময় নিয়ে তারা গুছিয়ে তারা কিন্তু বারবার মিসাইল হামলা করেছে ইসরায়েলে এবং ইসরায়েলের বলা হচ্ছে 1/3 অংশ কিন্তু ইরান অলরেডি ধ্বংস করে ফেলেছে। সেই সময় আবার ডোনাল্ড ট্রাম্প একটা বক্তব্য দিলেন যে না, আমি 2 সপ্তাহ চিন্তা করব, তারপরে আসলে এই ব্যাপারে কোনো মতামত দিব। কিন্তু 2 দিন যাওয়ার মাথায় দেখা গেল তিনি ইরানের 3টি জায়গায় ইউএস এর যেই বম্বার প্লেনগুলো আছে তারা হামলা করেছে। এখন এই 3টি জায়গা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। কোন 3টি জায়গায়? একটি হচ্ছে নাতাঞ্জ, একটি হচ্ছে ফর্দো, আর একটি হচ্ছে ইস্পাহান। এই 3টা জায়গায় আসলে কেন ইউএসএ হামলা করেছে? কারণ বলা হচ্ছিল এই 3টা জায়গায় ইরানের যত নিউক্লিয়ার ফ্যাসিলিটি আছে সেগুলো তারা সমৃদ্ধ করছিল। কিন্তু ইরান ভবিষ্যৎ আগে থেকেই বুঝতে পারছিল যে আসলে ভবিষ্যতে কি হওয়া সম্ভব, যেহেতু তাদের এই 3টা ফ্যাসিলিটি খুব ওয়েল নোন। তারা আগে থেকেই এখানকার যত ইউরেনিয়াম রয়েছে বা হচ্ছে তাদের সিংহভাগ পারমাণবিক যে কর্মসূচি এখান থেকে তারা কিন্তু শিফট করে ফেলেছিল। ফলে ইউএস এর হামলার পরেও দেখা গেল যে ইরানের তেমন কোনো তেজস্ক্রিয়তা লক্ষ্য করা যায়নি, অর্থাৎ ইরান এই নিউক্লিয়ার ফ্যাসিলিটির যেই ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল তার থেকে নিজেদেরকে কিছুটা বাঁচিয়ে নিতে পেরেছে। কিন্তু এই 3টা জায়গার নাম আমাদের অবশ্যই মনে রাখতে হবে। একটা হচ্ছে নাতাঞ্জ, একটা হচ্ছে ফর্দো, আর একটা হচ্ছে ইস্পাহান। সো এই 3টা জায়গায় আক্রমণ করা হয়েছে। সো এগুলো ছিল ইরানের পারমাণবিক কর্মসূচির মূল কেন্দ্র। বৈশ্বিকভাবে বিশ্ব এগুলো জানে এই 3টা মূল কেন্দ্র। এর বাইরে আসলে ইরান কি করছে সেটা তো আসলে সে বাইরে প্রকাশ করছে না। ইসরায়েলও এখানে আগে হামলা চালিয়েছিল, কিন্তু দেখা গেল যে ওভারঅল নিট ইরানের তেমন কোনো ক্ষতি আসলে হয়নি। এই সংঘাত যখন চলছিল আমরা দেখেছি যে ইসরায়েলে বারংবার মিসাইল হামলা করেছে ইরান এবং পশ্চিমা যে শক্তিগুলো তারা চিন্তা করেছিল যে আসলে যেহেতু ইরান শুধু মিসাইল হামলাই করে এটা আসলে খুব বেশি ফলপ্রসূ তাদের জন্য হবে না। কিন্তু ইরান দেখিয়ে দিয়েছে যে আসলে তাদের যে মিসাইলগুলো এগুলো কিন্তু প্রতিনিয়ত তারা আপগ্রেড করছে। ফলে ইসরায়েল এবং তার আশেপাশের যে মিত্র যারা রয়েছে তাদের যেই ট্র্যাকিং সিস্টেম, ইন্টারসেপ্টিং যেই সিস্টেমগুলো রয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, তারা কিন্তু আসলে ইরানের যেই মিসাইলগুলো সেগুলোকে সফলভাবে আটকাতে পারেনি। এর পাশাপাশি ইরান খুবই স্ট্র্যাটেজিক একটা কাজ করার চেষ্টা করেছে। এই 12 দিন ধরে ইরান প্রতিনিয়ত হুমকি দিয়ে এসেছে যে তারা হরমুজ প্রণালী বন্ধ করবে এবং শেষমেশ দেখা গেল যে তাদের যে পার্লামেন্ট রয়েছে এই পার্লামেন্টেও নীতিগত সিদ্ধান্ত হয়েছে যদি তাদের উপর হামলা আরও হতে থাকে বারংবার, তখন তারা হরমুজ প্রণালী বন্ধ করে দিবে। এই যে হরমুজ প্রণালী যখন বন্ধ করে দেওয়ার কথা আসলো তখনই দেখা গেল যে পশ্চিমা শক্তিগুলো আবার আলোচনার টেবিলে বসতে চায়। তাহলে এইবার যে কোনো ধরনের পরীক্ষা, যে কোনো ধরনের আলোচনায়
প্রণালীর যে আলোচনা, সেখানে হরমুজ অবশ্যই আলোচনাতে থাকবে, খুব গুরুত্বপূর্ণভাবে থাকবে, কারণ হরমুজ নিয়ে পৃথিবীতে এখন কথা হচ্ছে। এর পাশাপাশি বাব আল মানদেবের কথাও আসবে, কিন্তু হরমুজ যেহেতু ইরানের বর্ডার ঘেঁষে, ইরানের এখানে কন্ট্রোল রয়েছে, এবং বলা হয়ে থাকে বিশ্বের 20% তেল বাহী জাহাজ হরমুজ দিয়ে গমন করে, অর্থাৎ এটা বন্ধ করে দেওয়া মানে পুরো পৃথিবীর অর্থনীতি টালমাটাল হয়ে যাবে। যখনই ইরানের সংসদে এই জিনিসটি পাশ হলো, তখনই দেখা গেল যে পশ্চিমা যারা শক্তি রয়েছে ইনক্লুডিং ইসরায়েল, তারা কিন্তু আরেকটু নমনীয় হয়ে আসছে। তাহলে হরমুজ প্রণালী আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপর আমরা সর্বশেষ যে অবস্থা সেটা দেখতে পাচ্ছি যে তারা টানা 12 দিন পাল্টাপাল্টি হামলা হলো, এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট উনি বললেন যে না, এখন হচ্ছে তারা আগামী সপ্তাহে আলোচনায় বসবে। কিন্তু এর মাঝখানেও উনি একটা বক্তব্য দিয়েছেন, যেটা সোশ্যাল মিডিয়াতে খুব আলোচিত হয়েছে। উনি বলেছেন তিনি ইসরায়েলের উপর খুবই ক্ষুব্ধ, কারণ তারা আবার আক্রমণ করেছে। আবার উনি ইরানের উপরও ক্ষুব্ধ, এই কথাও তিনি বলেছেন। মূলত মধ্যপ্রাচ্যে যে এখন আসলে কি হচ্ছে, ইরান হুট করে আবার কাতারে আক্রমণ করে ফেলেছিল মাঝে, যে এখন যে কি হচ্ছে এইটার সমীকরণ আসলে বাস্তবতা থেকে অনেকটাই ভিন্ন, মানে বোঝা খুবই কঠিন। আগে তো একটা জিনিস বোঝা যেত যে আসলে এই থিওরি আছে, ওই থিওরি আছে, নিউক্লিয়ার ডিটারেন্স থিওরি, আরো অনেক থিওরি দিয়ে সবাই বলতো যে ইরানের উপরে কখনো আক্রমণ হবে না, কিন্তু ইসরায়েল কিন্তু আক্রমণ করে বসেছে। এবং দিনের বেলা দেখা যাচ্ছে যে নেতারা এক ধরনের কথা বলছে, রাতে আরেক ধরনের অ্যাক্টিভিটি সেখানে লক্ষ্য করা যাচ্ছে। তাই মধ্যপ্রাচ্য নিয়ে আমাদের এখন খুবই সচেতনভাবে দেখতে হবে যে লেটেস্ট ঘটনাগুলো কি ঘটছে, আপডেট কি। সো ইরান ইসরায়েল যুদ্ধ খুবই গুরুত্বপূর্ণ একটা ঘটনা। আমরা এবার সামনের দিকে এগিয়ে যাই। নিউ ইয়র্কে এই টাইমে আবার একটা অদ্ভুত ঘটনা ঘটে গেছে। সেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি একজন তরুণ লোক, যার নাম হচ্ছে জোহরান মামদানি। উনি একজন ভারতীয় বংশোদ্ভূত নাগরিক। ওনার অ্যানসেস্টররা একজন ছিলেন উগান্ডা, একজন ভারতের। উনি দেখা গেল নিউ ইয়র্ক সিটির মেয়র পদপ্রার্থী হয়ে যাচ্ছেন। যখনই নিউ ইয়র্ক সিটির মেয়র পদপ্রার্থী হয়ে যাচ্ছেন, তখনই ধরে নেওয়া যায় যে উনি মেয়র হয়ে যাবেন, কারণ নিউ ইয়র্কে নর্মালি ডেমোক্রেটরাই জিতে আসছে, ডেমোক্রেটদের ঘাঁটি বলা হচ্ছে। অর্থাৎ এখানে ডেমোক্রেটদের হয়ে লড়াই করবেন কে নির্বাচনে, সেটি নির্বাচিত হয়ে যাওয়া মানে হচ্ছে মেয়র কে হয়ে যাবে, মোটামুটি নিশ্চিত থাকা যায়। সো ওনাকে নিয়ে খুবই এখন আলোচনা হচ্ছে, সারা বিশ্বে আলোচনা হচ্ছে। খুব ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার। ওনাকে নিয়ে আমরা একটু জানার চেষ্টা করব যে প্রাইমারি যেই ডেমোক্রেট প্রাইমারি যেটাকে বলা হয়, যে প্রাথমিক যে নির্বাচন, সেখানে অ্যান্ড্রু কুমো, যিনি আগে নিউ ইয়র্কের মেয়র ছিলেন, তাকে হারিয়ে এই অভাবনীয় জয় পেয়েছেন জোহরান মামদানি। অ্যান্ড অ্যান্ড্রু কুমো 2021 সালে বা 22 সালের দিকে যেটা হয়েছে, ওনার নামে বিভিন্ন ধরনের কেলেঙ্কারির তথ্য আসা শুরু করেছে। তারপর আস্তে আস্তে ওনার যে পলিটিক্যাল ক্যারিয়ার, এটা আসলে পেছনের দিকে যাওয়া শুরু করেছে। এবং যদি মেয়র হয়ে যান এই মামদানি, যার পপুলারিটি আসলে বেশ অনেকখানি, এবং শুধু নিউ ইয়র্কে যে তিনি পপুলার ব্যাপারটা এরকম না, দেখা যাচ্ছে যে গ্লোবালিও তাকে অনেক বেশি সেলিব্রেট করা হচ্ছে বর্তমান সময়। উনি যদি মেয়র হয়ে যান নিউ ইয়র্ক সিটির, তাহলে উনি হবেন প্রথম মুসলিম এবং ভারতীয় বংশোদ্ভূত মেয়র নিউ ইয়র্ক সিটির ক্ষেত্রে। এবং ওনার জন্মটা হয়েছিল উগান্ডায়। 7 বছর বয়সে ওনার ফ্যামিলি নিউ ইয়র্কে চলে এসেছে। ওনার মা খুবই প্রমিনেন্ট একজন ফিল্ম মেকার, যার নাম হচ্ছে মীরা নায়ার। ওনার অনেকগুলো খুব মানে গুরুত্বপূর্ণ সিনেমা রয়েছে, দি নেমসেক থেকে শুরু করে আরো। সো ওই প্রমিনেন্ট যেই সিনেমা মেকার বা ফিল্ম মেকার, ওনার ছেলে হচ্ছেন জোহরান মামদানি। এবং উনি খুব ভালোভাবে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াটাকে ক্যাপচার করতে পেরেছেন। আমরা এখানে দেখবো যে তার নির্বাচনী প্রচারে দেখা গেছে উনি উর্দু ভাষায় কথা বলছেন, কারণ নিউ ইয়র্ক সিটিতে আসলে উর্দু, বাংলা এই ধরনের ভাষাভাষী মানুষের সংখ্যা বেশ অনেক। এবং যেটা হয় যে মোস্ট অফ দ্য কেসেস এদেরকে আসলে খুব মানুষ হিসেবে ট্রিট করার একটা প্রবণতা আছে, যে তাদেরকে নিজেদের মনে না করা, তাদের সাথে একটা আদারিং করার একটা প্রবণতা আছে। সেই জায়গা থেকে উনি বের হয়ে আসতে পেরেছেন, কারণ তিনি নিজে একজন ভারতীয় বংশোদ্ভূত লোক।
সো ওনার যে ভিডিওগুলোতে নির্বাচনী প্রচারণা সেখানে উনি উর্দু ভাষায় কথা বলেছেন, বলিউড সিনেমার ক্লিপ উনি দেখিয়েছেন এবং স্প্যানিশ ভাষায় দেওয়া ভাষণগুলো সামনে এসেছে। এবং মোস্ট ইন্টারেস্টিংলি উনি যখন প্রার্থী হয়ে গেলেন তখন উনি যে কথাটা বলেছেন সেখানে বলেছেন যে আমার যে এই বিজয়ের পেছনে অনেক বড় একটা গুরুত্বপূর্ণ অবদান আছে বাংলাদেশি আন্টিদের, অর্থাৎ তার পক্ষে প্রচারণা করার ক্ষেত্রে যে বাংলাদেশিরা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে সেটাও তিনি আসলে অকপটে স্বীকার করে নিয়েছেন এবং খুব হাস্যোজ্জ্বল ভাষায় তিনি কথা বলে থাকেন। একজন বামপন্থী, একজন তার যে দর্শন সেটা বর্তমান যিনি প্রেসিডেন্ট রয়েছেন ডোনাল্ড ট্রাম্প খুব স্বাভাবিকভাবেই তার সাথে মেলে না, এবং হচ্ছে যেহেতু উনি ডেমোক্রেট এবং ডোনাল্ড ট্রাম্প রিপাবলিক পক্ষ, এবং উনি যেটা খুব বোল্ডলি করার চেষ্টা করেছেন, যেটা এখন ইউএসএ তে আসলে করা যায় না, সেটা হচ্ছে প্রো প্যালেস্টিনিয়ান যে অ্যাক্টিভিটি, এটাকে উনি সমর্থন দিচ্ছেন, প্রকাশ্যেই সমর্থন দিচ্ছেন। ফলে যদিও তার অন্যান্য যে রাজনৈতিক সহকর্মী তাদের সাথে তার একটা দূরত্ব আছে, বাট মানুষের সাথে বা নর্মাল যে পিপল যারা রয়েছেন, সাধারণ জনগণ, তাদের সাথে তার কিন্তু একটা বেশ ভালো কানেকশন বিল্ড আপ হয়েছে এবং এটা তাকে খুব হেল্প করেছে এই মেয়র পদপ্রার্থী হওয়ার ক্ষেত্রে। তো দেখা যাক ভবিষ্যতে মামদানি আসলে কি করবেন। বর্তমান সময়ে উনি আসলে খুবই সেলিব্রেটেড হচ্ছেন, তার সামনের দিনগুলো কেমন হয় সেটা দেখার বিষয়। আমরা যদি একটু যুক্তরাজ্যের দিকে যাই, আমরা দেখেছি পৃথিবীতে এখন স্বেচ্ছা আইন অনুমোদন দেওয়ার যে বিষয়টি সেটি আস্তে আস্তে বাড়ছে। এটা ফ্রান্সে আমরা প্রাথমিকভাবে দেখেছি যে ফ্রান্সের পার্লামেন্টে এটা পাশ হয়েছে এবং মূলত নিম্নকক্ষে পাশ হয়েছে, উচ্চকক্ষে এখন এটা যাবে। বর্তমান সময়ে যুক্তরাজ্যের পার্লামেন্টে যে নিম্নকক্ষ হাউস অফ কমন্স, এখানেও হচ্ছে স্বেচ্ছা মৃত্যুকে বৈধতা দেওয়ার একটা প্রবণতা চলছে, মানে প্রক্রিয়া চলছে, এবং চিকিৎসা সহায়তার মাধ্যমে মৃত্যুর অনুমোদন নিয়ে একটা বিল পাস হয়েছে এখানে। অর্থাৎ আপনি মানে চিকিৎসা সহায়তা, অর্থাৎ মানে একটা পিসফুল ওয়েতে ডাক্তারের হেল্প নিয়ে স্বেচ্ছা মৃত্যুর ব্যাপারটিকে কেউ চাইলে এক্সিকিউট করতে পারবেন। সো 314 ভোট পেয়ে হচ্ছে বিলটা পাস হয় এবং এটার বিপক্ষে ভোট ছিল 291টা, অর্থাৎ যে হাউস অফ কমন্স এটা পাস হয়ে গেছে। এবং এইটার যে নাম সেটা হচ্ছে টার্মিনালি ইল অ্যাডাল্টস অ্যান্ড অফ লাইফ নামের এই আইন। এটা ইংল্যান্ড ও ওয়েলসে 6 মাস বা তার কম সময়ে বেঁচে থাকার সম্ভাবনা আছে এমন মানুষ এটাকে ব্যবহার করতে পারবেন, সবাই না। সো মূলত এইটার যে লজিকটা আছে পেছনে সেটা হচ্ছে যে কিছু কিছু রোগী থাকে যে তাদের বেঁচে থাকাটা মৃত্যুর চেয়ে বেশি বেদনাদায়ক, কষ্টকর। সো তারা যদি চান, মানে চিকিৎসক যদি প্রেসক্রাইব করে দেন যে এই লোক 6 মাসের বেশি বাঁচবেন না আর, বা তার জন্য বেঁচে থাকাটা প্রচন্ড কষ্টের, এই ধরনের মানুষ যদি কনসেন্ট দেন, তারা একটা চিকিৎসা প্রক্রিয়ার মাধ্যমে বা একটা মেডিকেল প্রসিডিওরের মাধ্যমে তারা যে স্বেচ্ছা মৃত্যু এটি তারা গ্রহণ করতে পারবেন। এটা ফ্রান্সে আমরা প্রথম দেখেছি যে এটি বিল অনুমোদন করা হয়েছে, এখন ইংল্যান্ড ও ওয়েলসেও করা হয়েছে এবং বলা হচ্ছে যে এই ধরনের ক্রিটিক্যাল পেশেন্ট ছাড়া আসলে বাকিরা পারবেন না, শুধুমাত্র এটা ক্রিটিক্যাল পেশেন্টদের জন্যই দেওয়া হচ্ছে। সো এগুলো নিয়ে বৈশ্বিকভাবে অনেক আলোচনা আছে, এর পক্ষে বিপক্ষে বিভিন্ন ধরনের যুক্তি আছে, কিন্তু আমরা যেটা দেখার চেষ্টা করি এই অনুষ্ঠানে সেটা হচ্ছে ফ্যাক্টটা কি। ফ্যাক্টটা হচ্ছে এটা যুক্তরাজ্য অনুমোদন করেছে, এখন এটা ভালো কি খারাপ এটা একজন হিউম্যান মাইন্ড সেটা ডিসাইড করবে, বাট ফ্যাক্ট যেহেতু আমাদের চারপাশে কি ঘটে যাচ্ছে সেটি আমাদেরকে দেখতে হবে, সেক্ষেত্রে আমরা দেখছি যে যুক্তরাজ্যে এটা অনুমোদন দেওয়া হয়েছে। তো আজকে মোটামুটি আলোচনা আমাদের এই পর্যন্তই ছিল। আমরা বেশ কিছু জিনিস দেখার চেষ্টা করেছি, আশা করি এই আলোচনা আপনাদের উপকারে আসবে এবং আগামী সপ্তাহে আবার আপনাদের সাথে দেখা হবে এই প্রত্যাশা রেখেই আজকের আলোচনা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।